আজকের আলোচনায় আমরা এমন একটা অভিজ্ঞতার গভীরে যাব যা এক শ্রোতার নিজের জীবনের ঘটনা। কোনো বানানো গল্প নয় এটা, বরং চার বন্ধুর বাস্তব জীবনে ঘটে যাওয়া এক রাতের কাহিনী, যা শুনলে গায়ে কাঁটা দেয়। চলুন তাহলে শুরু করা যাক। তো কলেজের চার বন্ধু, কথক নিজে, সৌমি, আকাশ আর প্রীতম। আচ্ছা। কলেজের ছুটি পড়লেই ওরা বেরিয়ে পড়ে। তো এবার কথা হচ্ছিল পাহাড় নয়, জঙ্গলের দিকে কোথাও যাওয়া যাক। কিন্তু আকাশ একটা অদ্ভুত প্রস্তাব দিল, তাই না? হ্যাঁ, একদম। আকাশ বলল, চলো বসিরহাটে যাই। ইছামতি নদীর ধারে এক পুরনো ভুতুরে বাড়ি আছে, ওখানে ছুটি কাটানো যাক। ভুতুরে বাড়ি ছুটি কাটাতে? হ্যাঁ, ওর নাকি ছোটবেলা থেকেই ভূত দেখার খুব শখ ছিল। ও, তা বন্ধুরা কি বলল? রাজি হলো? প্রথমে তো একটু দ্বিধা ছিলই। প্রীতম তো বলেই ফেলল এই সময়ে দাঁড়িয়ে ভূত, কিন্তু আকাশ খুব জোর দিচ্ছিল, বলছিল সে ভূতের অস্তিত্বে বিশ্বাস করে। তারপর শেষমেশ কথক আর সৌমি রাজি হয়ে গেল। তখন প্রীতম আর না করল না। আকাশ জানালো ওর এক দূর সম্পর্কের আত্মীয়, পিস্তত আমার শালা রবি মামা ওখানে থাকেন, তো থাকার ব্যবস্থা নিয়ে চিন্তা নেই। আচ্ছা, থাকার ব্যবস্থা তাহলে হলো। কবে যাওয়া ঠিক হলো? ঠিক হলো পরের রবিবারই ওরা যাবে। বেশ। রবিবার সকাল 8টা নাগাদ কথক আর সৌমি বেরোলো। স্টেশনে গিয়ে দেখল আকাশ আর প্রীতম আগেই পৌঁছে গেছে। ট্রেনে উঠল সবাই, গল্পগুজব শুরু হলো। প্রীতম ম্যাগাজিন পড়ছিল, সৌমি ফোনে ব্যস্ত। কিন্তু কথক কিছুক্ষণ পর খেয়াল করল আকাশ জানলার ধারে বসে আছে চুপচাপ, কেমন যেন আপন মনে বিড়বিড় করছে। বিড়বিড় করছে? জিজ্ঞেস করেনি কথক? হ্যাঁ, করেছিল, কিন্তু আকাশ এড়িয়ে গেল ব্যাপারটা। তারপর ধরুন দুপুরের খাওয়া দাওয়া, তখনও আকাশ খুব চুপচাপ, ভালো করে খেয়েই না। এই ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত, তাই না? ঘুরতে যাওয়ার উত্তেজনা থাকার কথা, সেখানে আকাশ এরকম চুপচাপ বিড়বিড় করছে। ঠিক, কথকেরও খটকা লাগছিল। এর মধ্যে আবার ট্রেনে ঘোষণা হলো লাইনে কি সব গণ্ডগোল, ট্রেন লেট করবে। উফ, বিলপ্তি তো বাড়বেই। হ্যাঁ, আর সেই সময় প্রীতম মজা করে আকাশকে একটু খোঁচা দিল ওই ভূতের বাড়ি নিয়ে। আর আকাশ কি বলবো, ভীষণ রেগে গেল। রেগে গেল সামান্য ঠাট্টায়? হ্যাঁ, কথক কোনো মতে সামাল দিল পরিস্থিতিটা। তারপর বেলা 2:30 নাগাদ ট্রেন আবার ছাড়ল, আর বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। উফ, পরিবেশটা যেন তৈরি হচ্ছিল আস্তে আস্তে। একদম। ওরা যখন বসিরহাট স্টেশনে নামল তখন সন্ধে 7:30। স্টেশন প্রায় ফাঁকা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তখনও। তারপর রবি মামার বাড়ি। আকাশ ওদের পথ দেখিয়ে নিয়ে গেল ভ্যান স্ট্যান্ডের দিকে। একজন ভ্যানচালক পাওয়া গেল, কিন্তু সে বলল বৃষ্টিটা আর একটু না কমলে সে যাবে না। অগত্যা অপেক্ষা। হ্যাঁ, একটা চায়ের দোকানে ওরা অপেক্ষা করল। বৃষ্টি একটু ধরলে ভ্যানে উঠল। গন্তব্য বসিরহাট শ্মশান পেরিয়ে রবি মামার বাড়ি। শ্মশান পেরিয়ে? হ্যাঁ। তো ভ্যানে বসে সৌমি আবার ওই ভুতুরে বাড়ির কথাটা তুলল। আকাশ সঙ্গে সঙ্গে ওকে ফিসফিস করে বারণ করল। কেন? বলল এখানকার লোকেরা এসবে খুব ভয় পায়, জানাজানি হলে গ্রামে থাকতে দেবে না। কথক লক্ষ্য করল ভ্যান চালক কথাটা শুনে কেমন যেন ঘাড় ঘুরিয়ে একবার ওদের দেখল। সন্দেহজনক। বাড়ি পৌঁছে ভাড়া দেবার সময়ও চালকটা ওদের আপাদমস্তক দেখল। তারপর বলল, থাকেন না আমগো গ্রামে, দেখবেন খুব ভালো লাগবে। এই কথাটা কেমন যেন শোনালো। ভালো লাগবে না অন্য কিছু? কে জানে। সে যাই হোক, রবি মামার বাড়ি পৌঁছে ওরা হাফ ছাড়ল। মামা জানালেন ট্রেন লেটের কথা শুনেছেন, কিন্তু নেটওয়ার্কের সমস্যা ছিল বলে ফোনও করতে পারেননি। স্বাভাবিক, গ্রামে নেটওয়ার্ক সমস্যা থাকেই। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে নিল ওরা। 2টো ঘরে থাকার ব্যবস্থা হলো। রাতে 4 জন মিলে এক ঘরে বসলো, আবার চুপি চুপি। আবার সেই প্ল্যানিং ভুতুরে বাড়ির? হ্যাঁ, ভূতের বাড়ির প্রসঙ্গ আসতেই আকাশ যেন আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। কি ঠিক হলো? আকাশ প্রস্তাব দিল পরের দিন সকালে, গ্রাম ঘোরার নাম করে ওরা গিয়ে বাড়িটা দেখে আসবে। তারপর রাতে মামা মামি ঘুমিয়ে পড়লে আবার যাবে, এবার রাত কাটানোর জন্য। রাত কাটাবে ওই বাড়িতে? হ্যাঁ। প্রীতম একটু ইতস্তত করছিল। আকাশ ওকে টিপ্পনি কাটল, কিরে ভয় পেলি নাকি? উফ, আকাশটা। কথক থামাতে গেল ওকে। আকাশ ইশারায় আস্তে কথা বলতে বলল, পাছে মামা মামি শুনে ফেলেন। তারপর সবাই ঘুমাতে গেল। পরের দিনের অপেক্ষায়। পরের দিন সকালে ওরা বেরোলো গ্রাম ঘোরার নাম করে, সোজা সেই ভুতুরে বাড়ির দিকে। মিনিট 20 হেঁটে পৌঁছলো। কেমন দেখতে বাড়িটা?
দেখেই গা ছমছম করে। দোতলা পুরনো একটা বাড়ি, আগাছায় পুরো ঢাকা, চারপাশ একদম শুনশান। একটা মস্ত বড় লোহার গেট মূর্চে ধরা। গেটটা কি খোলাই ছিল? না, বন্ধ। প্রীতম আর আকাশ মিলে ঠেলাঠেলি করে খুলল ওটা। ভেতরে ঢুকে দেখল দেওয়ালে সিমেন্ট খসে পড়ছে। একতলার বড় ঘরটা প্রায় ফাঁকাই, শুধু এক কোণে ধুলোয় ঢাকা একটা কাঠের টেবিল পড়ে আছে। তারপর দোতলায়? হ্যাঁ, সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। সেখানে দুটো ঘর, একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে, আর একটা বিশাল বারান্দা। দক্ষিণের ঘরটা খোলা, কিন্তু উত্তরেরটায় তালা ঝুলছে। তালা বন্ধ ঘর? হ্যাঁ, ওরা খোলা ঘরটায় ঢুকলো, সেটাও ফাঁকা, তবে বেশ বড় একটা জানলা আছে, আলো আসছে সেখান দিয়ে। আর আকাশ, সে কি করছিল? ওরা যখন বেরিয়ে আসছে, কথক দেখল আকাশ ওই উত্তরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টে তাকিয়ে আছে দরজার দিকে। এক দৃষ্টে? কেন? কথক ডাকতেই আকাশ চমকে উঠল, কেমন অন্যমনস্ক হয়ে গেছিল। জিজ্ঞেস করতে বলল, এমনি ভাবছিল দরজাটা বন্ধ কেন। কিন্তু কথকের মনে হলো আকাশ কিছু একটা লুকাচ্ছে, ওর চোখের দৃষ্টিতে ভয় না অন্য কিছু একটা ছিল। এই বন্ধ ঘরটা আর আকাশের এই চাহনি, এখানেই যেন রহস্যটা দানা বাঁধছে। তুতিও সেরে রাখল। টর্চ, মোমবাতি, একটা শতরঞ্জি সব ব্যাগে গুছিয়ে নিল। কথকের কিন্তু মনে মনে ভয় করছিল, ওই বাড়িটার পরিবেশ আর আকাশের অদ্ভুত আচরণ। তাও অভিযানের একটা উত্তেজনা তো ছিলই। রাত কটায় বেরোলো ওরা? রাত তখন 9টা হবে। গ্রামের নিস্তব্ধতা। মামা মামের ঘুমোতে যাওয়ার শব্দ পেল ওরা। তার মিনিট 10 পর একেবারে চুপি চুপি বেরিয়ে পড়ল 4 জন। রাস্তায় নিশ্চয় ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, গ্যাসবাতিগুলো জ্বলছিল না। টর্চের আলোয় কোনো মতে পথ দেখে ওরা এসে পৌঁছল সেই বাড়ির সামনে। গেটটা খোলাই ছিল। ভেতরে ঢুকে সোজা দোতলার দক্ষিণের খোলা ঘরটায়। আকাশ ঢোকার সময় কিন্তু আবার ওই উত্তরের বন্ধ দরজাটার দিকে একবার তাকালো। আবার? আচ্ছা, তারপর ঘরে ঢুকে? ঘরে শতরঞ্জি পাতল ওরা, মোমবাতি জ্বালালো। সৌমি বেশ ভয় পাচ্ছিল। প্রীতম তখনও ফালতু বলে উড়িয়ে দিচ্ছে, বলল, আরে বাবা, যে জিনিসের কোনো অস্তিত্ব নেই। কথাটা শেষ করতে পারল না। না, ওর কথা শেষ হবার আগেই হঠাৎ কোথা থেকে একটা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া এলো শোঁ করে, আর মোমবাতিটা নিভে গেল। নিভে গেল ভেতরে? হ্যাঁ, কিছুক্ষণ পর অবশ্য আবার জ্বলে উঠল মোমবাতিটা। প্রীতম গেল জানলাটা বন্ধ করতে, আর জানলার কাছে যেতেই নাকে এলো একটা বিশ্রী মরা পচা গন্ধ। মরা পচা গন্ধ? হ্যাঁ, ও তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল। গন্ধটা কিছুক্ষণ পর চলে গেল। ওরা ঠিক করলো যা হওয়ার হোক, এই ঘরেই থাকবে। রাত তখন প্রায় 12টা। কথকের খুব ঘুম পাচ্ছিল, সে শুয়ে পড়ল। আর বাকিরা? কিছুক্ষণ পর হঠাৎ চেঁচামেচিতে কথকের ঘুম ভেঙে গেল। উঠে দেখল ঘর অন্ধকার, মোমবাতি নেভানো, আর জানলাটা হাট করে খোলা। আবার খোলা? কে খুলল? কে জানে। প্রীতম দেশলাই জেলে মোমবাতি জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার ঠান্ডা দমকা হাওয়ায় নিভে যাচ্ছে। কথক জানলাটা বন্ধ করতে গেল, আবার সেই পচা গন্ধটা পেল। দেশলাইয়ের কাঠিও প্রায় শেষ হয়ে এলো। আর আকাশ? আকাশ কোথায়? কথক দেখল আকাশ ঘরের এক কোণে হেলান দিয়ে বসে ঝিমোচ্ছে, যেন কিছুই হয়নি, কিছুই টের পায়নি। এক ডেকে উঠল, বৃষ্টি নামলো ঝমঝম করে, আর তার সাথেই ওরা শুনতে পেল একটা গোঙানির শব্দ। গোঙানি? কোত্থেকে? বোঝা যাচ্ছে না। ভয়ে 3 জন জড়াজড়ি করে ধরল। সৌমির হাত থেকে টর্চটা পড়ে গেল। শব্দটা একবার থেমে গেল। ওরা ভাবল বারান্দায় বেরিয়ে দেখবে। যেই না বারান্দায় পা দিয়েছে, আবার শব্দ। আবার সেই গোঙানি। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে শব্দটা আসছে পাশের ঘর থেকে, ওই উত্তরের তালাবন্ধ ঘরটা থেকে। তালাবন্ধ ঘর থেকে? কি করে সম্ভব? ভয়ে ভরে ওরা 3 জন একসাথে এগোলো ওই ঘরটার দিকে। দরজার কাছে গিয়ে দেখল তালাটা নেই। তালা নেই? না, দরজাটা শুধু ভেজানো। ওরা আস্তে করে ঠেলা দিল, ক্যাচ করে একটা শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে কি দেখলো? টর্চের আলো ফেলে দেখল ঘরটা একদম ফাঁকা, শুধু পুরু ধুলোর আস্তরণ জমে আছে। ওরা যেই না ভেতরে পা রেখেছে, কি হলো? দরাম করে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল নিজের থেকে? হ্যাঁ, ওরা অনেক চেষ্টা করলো, ধাক্কাধাক্কি করলো, কিন্তু দরজা খুলতে পারল না। ওরা 3 জন ভেতরে আটকা পড়ে গেল। সর্বনাশ। তারপর? শুধু আটকা পড়াই নয়, ওরা স্পষ্ট বুঝতে পারল ঘরের ভেতর ওরা একা নয়, অন্য কেউ আছে। একটা ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে খুব কাছ থেকে। ও মাই গড! সৌমি ভয়ে কেঁদে ফেলল।
কথকের নিজের ওপর রাগ হচ্ছিল, কেন যে জেদ ধরে এলো এখানে। তখনই ওর মনে পড়ল আকাশের কথা। আকাশ তো পাশের ঘরেই ছিল, সে কি এখনো ঝিমোচ্ছে? কি মনে হয়? ঠিক সেই মুহূর্তে কথক নিজের ঘাড়ে একটা ঠান্ডা বরফ শীতল নিঃশ্বাসের স্পর্শ পেল। কি? চমকে ঘুরে তাকাতেই দেখল কয়েক হাত দূরে একটা আবছা কালো মতন অবয়ব। চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। এ কি দেখলো? এই দৃশ্য দেখে সৌমি আর সহ্য করতে পারল না, চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আর প্রীতম? প্রীতমও ভয়ে চিৎকার করে সামনের দিকে আঙুল দেখাচ্ছে। কথক সেদিকে তাকিয়ে দেখল ওপরের কড়িকাঠ থেকে একটা দড়ি নেমে আসছে, ফাঁস লাগানো দড়ি। দড়ি? ফাঁস লাগানো? হ্যাঁ, আর চোখের পলকে সেই ফাঁসটা প্রীতমের গলায় আটকে গেল, ওকে শূন্য ঝুলিয়ে দিল। প্রীতম? কথক আর নিজেকে সামলাতে পারল না, আর্তনাদ করে উঠল। সৌমি তখন জ্ঞান ফিরেছে, সেও এই দৃশ্য দেখে চিৎকার করে কেঁদে উঠল। আর ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো আকাশ। কিন্তু ওর মুখে কোনো ভয় বা আতঙ্কের চিহ্ন নেই, বরং একটা বিকট হাসি। হাসি? এই পরিস্থিতিতে? হ্যাঁ, আকাশ বলল, কি এবার বিশ্বাস হলো তো, ভূত সত্যি আছে? কি বলছে আকাশ? প্রীতমের এই অবস্থা দেখে ওর হাসি পাচ্ছে? আকাশ বলল, প্রীতমের নাকি এটাই প্রাপ্য ছিল, কারণ সে ভূত বিশ্বাস করত না। আকাশই নাকি ওকে ওই জগতে পাঠিয়ে দিয়েছে। আকাশ পাঠিয়েছে মানে? মানে আকাশ খুন করেছে প্রীতমকে? কথক আর সৌমি তো শুনে একেবারে থ। আকাশকে ওরা খুনি, বিশ্বাসঘাতক বলে চিৎকার করতে লাগলো। কথক বলল, ও সকাল থেকেই আকাশকে সন্দেহ হচ্ছিল, বিশেষ করে ওই বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকা। সৌমি কাঁদতে কাঁদতে বলল, সে আকাশকে ভালোবাসত, কিন্তু এখন ওকে ঘৃণা করে। ওরা ঠিক করলো এক্ষুনি এই বাড়ি থেকে পালাবে। কিন্তু আকাশ, সে কি করলো? আকাশ ওদের একা যেতে বারণ করলো, বলল একা গেলে বিপদ হতে পারে। ওরা শুনল না। তখন আকাশ খুব অদ্ভুত একটা কথা বলল। কি কথা? বলল, আজ তোরা আমাকে যেটা দেখেছিস সেটা আমি নই, যেটা দেখতে পাচ্ছিস না সেটাই আমি। তারপর সৌমির দিকে তাকিয়ে বলল, সৌমি, তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, আমি কিন্তু শুধু তোমাকেই ভালোবাসি। এই কথার মানে কি? যেটা দেখেছিস সেটা আমি নই? কথকেরও কথাটা শুনে কেমন যেন লাগলো। এত ভয়ঙ্কর ঘটনার পরেও আকাশের গলায় যেন একটা করুণ সুর ছিল। কিন্তু তখন ওসব ভাবার অবস্থা নেই। ওরা পাশের ঘর থেকে নিজেদের জিনিসপত্র নিয়ে কোনো মতে বেরিয়ে পড়ল। চোখ চলে যাচ্ছিল বারবার প্রীতমের ঝুলন্ত শরীরটার দিকে। বাইরে তখন কি অবস্থা? বৃষ্টি থেমে গেছে। ওরা টর্চের আলোয় বাড়ির দিকে ফিরছে। হঠাৎ কথকের মনে হলো পেছনে কেউ আসছে, পায়ের শব্দ পাচ্ছে। কে? আকাশ? ঘুরে তাকাতেই দেখল কেউ নেই। আবার এগোতে শুরু করলো, আবার সেই পায়ের শব্দ। আবার তাকিয়ে দেখল কেউ নেই। এরকম কয়েকবার হওয়ার পর ওরা ভয়ে দৌড়াতে শুরু করলো। উফ, গা ছমছম করছে শুনে। রবি মামার বাড়ির সামনে যখন পৌঁছল, দেখল সেখানে বেশ কিছু লোক জড়ো হয়েছে, আলো জ্বলছে। মামা কি বেরিয়েছিলেন খুঁজতে? হ্যাঁ, মামা ওদের দেখেই ছুটে এলেন। জিজ্ঞেস করলেন বাকি দুজন কোথায়। কি বলল ওরা? ওরা হাঁপাতে হাঁপাতে কোনো মতে ঘরে ঢুকল। তারপর মামা মামিকে সব ঘটনা খুলে বলল। শুনে তো মামা মামি একেবারে পাথর। মামা বললেন, এ হতে পারে না, আকাশ খুন করতে পারে না, ও খুব ভালো ছেলে। কিন্তু কথক আর সৌমি তো নিজেদের চোখে দেখেছে। হ্যাঁ, ওরা সেটাই বলল। মামা তখন জিজ্ঞেস করলেন, আকাশ এখন কোথায়? ওরা বলল, সে ওই বাড়িতেই আছে। শুনে মামা আতঙ্কে কেঁপে উঠলেন। বললেন, তোমরা ওকে ওই অভিশপ্ত বাড়িতে একা ফেলে এসেছো? মামা কি জানতেন বাড়িটার ব্যাপারে? মনে হয়। আকাশকে ফোনেও পাওয়া গেল না। মামা আর দেরি করলেন না, প্রায় 15-20 লোক জোগাড় করে মশাল হাতে তক্ষুনি ছুটলেন ওই বাড়ির দিকে। কথক আর সৌমি ওরা গেল না? না, মামি ওদের আটকে দিলেন। ওরা অজানা আশঙ্কায় অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর দলটা ফিরে এলো। আকাশকে পাওয়া গেল? না, আকাশকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু প্রীতমের ওই বিভৎস মৃতদেহ দেখে সবাই ভয়ে শিউরে উঠেছে। ঠিক হলো পুলিশে খবর দেওয়া হবে। কিন্তু প্রশ্ন একটাই, আকাশ কোথায় গেল? দলের মধ্যে একজন বয়স্ক লোক কি যেন বললেন না? হ্যাঁ, তিনি বললেন অশরীরের পাল্লায় পড়লেও তো দেহটা পাওয়া যায়। এ কথায় উবে গেল ছেলেটা। তখনই কি মামা বাড়ির ইতিহাসটা বললেন? হ্যাঁ, রবি মামা তখন বললেন ওই বাড়িটার আসল কাহিনী। প্রায় বছর 10 আগে ওখানে ভুবন চ্যাটার্জি বলে একজন থাকতেন।
তার স্ত্রী শান্তি আর মেয়ে ফুলিকে নিয়ে। আচ্ছা। ভুবনবাবুর এক দুসম্পর্কের অনাথ ভাইও এসে আশ্রয় নিয়েছিল। ভুবনবাবু তাকে নিজের ব্যবসায় কাজ দিয়েছিলেন। হুম। কিন্তু একদিন ব্যবসার হিসাবে বিরাট গোলমাল ধরা পড়ল। ভুবনবাবু কোনোভাবে দোষটা চাপিয়ে দিলেন ওই ভাইটির ঘাড়ে, যদিও পরে জানা যায় ভুবনবাবুই ষড়যন্ত্রটা করেছিলেন। ও, মানে ভাইটি নির্দোষ ছিল। হ্যাঁ, কিন্তু সে অপমানটা সহ্য করতে পারেনি। ওই উত্তরের ঘরটাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওই ঘরটাতেই, যেটা এই প্রীতম? হ্যাঁ। এরপর ভুবনবাবু ঘরটা তালাবন্ধ করে দেন। কিন্তু একদিন তিনি ব্যবসার কাজে বাইরে গেছেন, সেই সুযোগে তার স্ত্রী শান্তি দেবী তালা খুলে ওই ঘরে ঢোকেন। কেন ঢোকেন কে জানে। তারপর? রাতে ভুবনবাবু ফিরে এসে স্ত্রী আর মেয়ের নিথর দেহ উদ্ধার করেন ওই ঘর থেকেই। দুজনের মুখেই নাকি ছিল ভয়াবহ আতঙ্কের ছাপ, চোখগুলো ঠেলে বেরিয়ে আসছিল। পোস্টমর্টেম রিপোর্টে কারণ লেখা ছিল প্রচণ্ড ভয় পাওয়া। জাস্ট ভয় পেয়ে মৃত্যু? হ্যাঁ, স্ত্রী সন্তান হারিয়ে ভুবনবাবু প্রায় পাগল হয়ে যান। কিছুদিন পর তিনিও বিষ খেয়ে আত্মহত্যা করেন। সুইসাইড নোটে নিজের সব অপরাধ স্বীকার করে যান। ভাইয়ের ওপর দোষ চাপানোর ষড়যন্ত্রের কথাও লিখে যান। কি মর্মান্তিক। তারপর থেকে বাড়িটা পড়েই আছে, লোকে বলে অভিশপ্ত। সন্ধ্যার পর ওদিক থেকে নাকি বিকট সব শব্দ শোনা যায়। বছর দুয়েক আগেও কলকাতা থেকে আসা একদল ছেলেপুলে রাতে ওখানে থাকতে গিয়েছিল। তাদের কি হয়েছিল? তারাও মারা যায়। গ্রামবাসীরা পরের দিন সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে। তারপর থেকে ঘরটা আবার তালাবন্ধই ছিল। তার মানে আকাশটা যখন গিয়েছিল তালাটা ছিল না? অথবা কে জানে, মামা শুধু আক্ষেপ করছিলেন আকাশকে এবার খুঁজে বের করতেই হবে। সৌমি তখন একটা প্রশ্ন করেছিল না? হ্যাঁ, সৌমি অবাক হয়ে মামাকে জিজ্ঞেস করল আকাশ যে প্রীতমের খুনের সাথে জড়িত সেটা জানার পরও তাকে খোঁজার কথা বলছেন। কথক ওকে থামিয়ে দেয়। আকাশের ফোন তখনও সুইচড অফ। কথকের মনে হচ্ছিল আকাশকে পুলিশের ভয় পালিয়েছে। তারপর আকাশকে কি পাওয়া গেল? ভোর হলো, আবার খোঁজাখুঁজি শুরু হলো, কিন্তু না, আকাশের কোনো চিহ্ন নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বাড়িতে ফিরে নিশ্চয়ই খুব দুশ্চিন্তা। হ্যাঁ, মামি বলছিলেন আকাশের মা সুমিত্রা দেবীকে খবরটা দেওয়া উচিত, কিন্তু মামি দ্বিধা করছিলেন কি করে এই দুঃসংবাদ দেবেন। ঠিক তখনই ঠিক সেই সময় মামার মোবাইলে একটা ফোন এলো আকাশের বাড়ি থেকে। মামা কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলেন। উপাস থেকে কি বলল? উপাস থেকে কি কথা হলো কে জানে। কথা শোনার পর মামার হাত থেকে ফোনটা পড়ে গেল। মামি ধরে ফেললেন কোনো মতে। মামার মামি দুজনেই যেন পাথর হয়ে গেলেন। কি হয়েছে? আকাশের খবর। মামি শুধু বললেন আকাশ। আকাশ আর নেই। নেই মানে? পাওয়া গেছে মৃতদেহ? রবি মামা একদম ভয়ে জড়ানো গলায় বললেন আকাশ, আকাশ দুদিন আগেই একটা লরি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? দুদিন আগে? তার মানে যে তাদের সাথে বসিরহাটে এসেছিল, ট্রেনে বসে বিড়বিড় করছিল, যে ভুতুরে বাড়িতে রাত কাটাতে নিয়ে গিয়েছিল, যে প্রীতমের মৃত্যুর পর বিকট হেসেছিল, সে আকাশ নয়। সে ছিল আকাশের প্রেতাত্মা? হ্যাঁ, পরে আকাশের বাড়িতে গিয়ে ওরা সবটা জেনেছিল। ঘটনার ঠিক দুদিন আগেই আকাশ নাকি কি একটা কাজে মার্কেটে গিয়েছিল, তখনই একটা লরি ওকে ধাক্কা মারে। স্পট ডেড। ওর মা কি বলেছিলেন? কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? ওর মা জানিয়েছিলেন আকাশ নাকি শেষ কিছুদিন খুব অন্যমনস্ক থাকত, কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকত। এবার কথকের কানে হয়তো আকাশের সেই শেষ কথাটা বাজছিল। একদম। আজ তোরা আমাকে যেটা দেখেছিস সেটা আমি নই, যেটা দেখতে পারছিস না সেটাই আমি। কথাটার মানে এবার স্পষ্ট হলো। আর ফেরার পথে যে পায়ের শব্দটা ওরা পাচ্ছিল, হয়তো সেটা আকাশই ছিল, ওদের বিপদ থেকে রক্ষা করার জন্য পেছন পেছন আসছিল, কে জানে। কিন্তু একটা প্রশ্ন কথকের মনে আজও ঘুরপাক খায়। কি প্রশ্ন? যে আকাশ বন্ধুদের বাঁচানোর জন্য মৃত্যুর পরেও ফিরে এলো, সে প্রীতমকে কেন বাঁচালো না? শুধু প্রীতম ভূতপ্রেত নিয়ে ঠাট্টা করত বলে? মানুষ মারা গেলে কি বন্ধুও শত্রু হয়ে যায়?